ঠান্ডা করে ঠান্ডা করে ফেলে। ওই কালা কুত্তা সন্ত্রাসী কারা সন্ত্রাসী। নিরীহ ব্যবসায়ীদের মেরে চাঁদা তুলে তোরা দেশটাকে নরক বানিয়ে দিয়েছিস। আসাদ কাল এদের কোর্টে চ্যালেঞ্জ করে দেবে। ঠিক আছে আপা। দারোগা সাহেব, যেমনি আপার বেদ তেমনি বি আপার ঘর। বেদ দিয়া গুন্ডাগো মাইরা এলাকায় সুখ আনে, আর ভালোবাসা দিয়া ঘর বি সুখে রাখে। দারোগা সাহেব, দুইজনই দেশ সেবা করেন। একজন হলো ইন্সপেক্টর আর একজন হলো তুমি উচ্চারণ করতে পারবে না। দুলাভাই হচ্ছে বিবর্তন পত্রিকার ক্রাইম রিপোর্টার। আসসালামু আলাইকুম শাফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে এসো এসো, বসো। তোমার রিপোর্ট আমি পড়েছি, ডেঞ্জারাস। কিন্তু তুমি যেভাবে ক্রিমিনালদের বিরুদ্ধে রিপোর্টিং করছো তাতে তোমার জীবনহানি হতে পারে। শাফাত ভাই, ক্রিমিনালদের বিরুদ্ধে কলম যুদ্ধ করতে গিয়ে যদি নিজেকে উৎসর্গ করতে হয় তাতে আমি পিছিয়ে যাব না। থ্যাংক ইউ। আমার ব্লেসিং থাকবে তোমার উপরে। তোমার রিপোর্ট কালকের পেপারেই ছাপা হবে। ওই রিপোর্টার হাসান কাগজে কি লেখে আর পুলিশে লেখা পড়ে আমার গেলু টাইট দেয়। গেলু টাইট, গেলু টাইট, গেলু টাইট। গেলু টাইট। বেড়াতে যাবার কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওকে স্কুলে দিয়ে আমি অফিসে যাব। হ্যাঁ, তুমি টিকিটটা করে নিও। ওকে। টাটা পাপা। বাই। টাটা। টাটা দাদু। টাটা। তোমার বের হতে দেরি হলে আমি একটু বাজারটা সেরে আসি। আচ্ছা যাও। আনু চাচা, বাজার থেকে ফেরার পথে বৃহস্পতিবার কুলাউড়া যাওয়ার 4টা ট্রেনের টিকিট কিনে নিয়ে এসো। আমরা চা বাগানে বেড়াতে যাব। ঠিক আছে। গেলু টাইট। ট্রেনে যাইবেন কেন? প্লেনে যাইবেন। আর প্লেনে যাইতে অসুবিধা হইলে আমার এয়ার কন্ডিশন গাড়ি আছে, সেই গাড়িতে যাইবেন। কুলাউড়ায় প্লেন যায় না, আর পরের গাড়িতে চড়া আমি পছন্দ করি না। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। গেলু টাইট। আমার নাম কুবের খা। কি হইল? আজকে খারাই গেলেন যে? আমি আপনার লোকের দোস্তি করতে আইছি। এই নেন, আমি চেক রেডি কইরা আপনার নামে লেখা আনছি। 3 লক্ষ টাকা দোস্তির দাম। সাব্বাস। অনেক কুত্তার বাচ্চা বলে
আপনি নাকি টাকা বিক্রি হন না, কিন্তু সেই হালারা জানে না যে টাকা দিলে কি না টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, এটা সত্যি, কিন্তু সবকিছু কেনা যায় না। যেমন এই হাসানকে আপনি টাকা দিয়ে কোনো দিন কিনতে পারবেন না। গেট লস্ট। শোনেন, আমার মুখে টাকা ছুঁড়ে মারছেন, আমারে কইছেন কি ওই গেট লস্ট। আমি অপমানিত হয়েছি, কিন্তু মনে কিছু করি নাই। আমি খারাপ কাম করি সত্য, আপনি ওটা খারাপ কাম করছেন তাও সত্য, কিন্তু কিচ্ছু মনে করি নাই। ভুল তো মানুষই করে। আমি আপনার শুধরাইবার একটা চান্স দিতে চাই, মানে সুযোগ। দেখেন হাসান সাহেব, ওই স্বামী সারা মহিলা আর টাকা সারা পুরুষ সমান কথা। ভালো কাম করে জীবনে কি পাইছেন? বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংকে ফুটা পয়সাটাও নাই। এত টাকা আমি আপনারে দিমু, যেই টাকা জীবনে চোখে দেখেন নাই। সেই টাকা পাইলে বউটারে আর পুলিশের চাকরিতে ওই চোর বদমাইশ গলগে সময় অসময় লটর পটর। অর্ডার করেন স্যার, শেষ করে দিই। রবিশ। Tight. في سبيل الله تعالى ملة رسول الله في سبيل الله تعالى ملة رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير محمد وآله وصحبه أجمعين آمين কেঁদো না বোন, কেঁদো না। আর আপনার জবানবন্দি অনুযায়ী কুবের খাঁকে গ্রেফতার করা হয়েছে।
অর্ডার, অর্ডার। এটা সত্যি যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, কিন্তু সরকারি পক্ষ একমাত্র তার স্ত্রী ছাড়া কাউকে সাক্ষী প্রমাণ হিসেবে উপস্থিত করতে পারেনি। কিন্তু ঘটনার সময় মিসেস সালমা হাসান মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। উপরন্তু তার একমাত্র খোকা এবং তার বাড়ির সরকার আনোয়ার হোসেন নিখোঁজ হওয়াতে তার মানসিক বিপর্যয় ঘটেছিল। কাজেই তার সাক্ষ্য আদালতে প্রমাণ বলে গ্রহণ করা যায় না। আর তাছাড়া আসামি পক্ষ সুস্পষ্টভাবে প্রমাণ করেছে যে আসামি হত্যাকাণ্ডের সময় চিটাগাঙে ব্যবসার কাজে নিয়োজিত ছিল, তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। সুতরাং এ আদালত আসামি কুবের খাঁকে নির্দোষ বিবেচনা করে খালাস দিচ্ছে। শুনুন মহামান্য আদালত, ওই লোকটাই খুনি, আমার চোখের সামনে খুন করেছে। বিশ্বাস করুন, ও নির্দোষ নয়। ওর বিচার করুন, ফাঁসি দিন। আপা, মামলা নথিপত্রগুলো আমাকে একটু কপি করে দিন। গিলু টাইট, যা সব ঘটনা সুন্দর করে সাজাইয়া আমি তো স্বামীরে খুন করছি। তোর আইন আমার কিচ্ছু করতে পারে নাই, কিচ্ছু না। তোর স্বামীর লগে আমি দোস্তি করতে চাইছিলাম, এ আমার গালে থাপ্পড় মারছে, আমি ওই হারামজাদার পেটের মধ্যে ভোজালি হান্দাই দিছি। যা হইছে সব ভুলা যাও, পাস্ট ইজ প্রেজেন্ট। অতীতের শিক্ষা দিয়ে বর্তমান রে চালাও। তোমার লেগা আমি দোস্তির হাত বাড়াইতেছি। দরকার হইলে তোমার আবার বিবাহ দেওয়ার ব্যবস্থা আমি কইরা দেব। আর কাউরে যদি পছন্দ না হয় তো আমি তুই আইনের হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না জানোয়ার। তোকে আমি খুন করে ফেলবো, কেউ তোমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি ছাড়বো না, তোকে আমি খুন করে ফেলবো। আপনাকে আমি আইন হাতে তুলে নিতে দেব না। তুই পালিয়ে বাঁচতে পারবি না, তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, আমার হাতে। আপা, আপা, ওর জন্য আজ আমি সন্তান হারা। আপা, দাদু, দাদু, দাদু। হ্যাঁ, চেষ্টা করুন, মনে করতে চেষ্টা করুন। বলুন, কে আপনি? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। না, এতদিন ধরে চেষ্টা করেও ওনার স্মৃতিশক্তি ফেরাতে পারলাম না। আপনার পেশেন্ট আপনি নিয়ে যান। আমি কোথায় নিয়ে যাব? আমি তোমাদের নদীর পাড়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে থেকে হাসপাতালে নিয়ে এসেছিলাম, আমার কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই।
দাদু আমাকে বাবা মার কাছে নিয়ে যাও। কে তোর বাবা, কে তোর মা? আমি তো কিচ্ছু জানি না। যা তো। না আমি যাব না। ছেড়ে দে আমাকে। দাদু আমাকে নিয়ে যাও, আমার বাবা মার কাছে নিয়ে যাও। দাদু আমাকে নিয়ে যাও দাদু। দাদু জানি না কে তোর মা, কে তোর বাবা। ঠিক আছে, তুই আমার সাথেই চল, আমার কাছেই থাকবি। এত সুখী বলো কে আছে, তুমি আছো আমার কাছে। এত সুখী বলো কে আছে, তুমি আছো আমার কাছে। তুমি শুধু তুমি থেকো চিরদিন, সুখে দুঃখে আমারই পাশে। আজ কালুডাঙ্গা একটা স্মাগলিং এর ঘাঁটি আবিষ্কার করলাম, কুবের খার চোরাই মালের ঘাঁটি। কি আমার চোরাই মালের ট্রাক আটক করছে? আমার মদের আড্ডা ভাঙিয়ে দিছে। ওই হারামজাদে আমার সব শেষ করে ফেলাইতেছে। এখন আমি বাসুম কেমনে, কেমনে বাসুম? হ্যালো ইন্সপেক্টর সাহেবা, আপনি তো কুবের খার স্মাগলিং এর মাল ধরতেছেন। বুড়িগঙ্গা ব্রিজের পারে তার একটা গোপন গোডাউন আছে, সেইখানে গেলে চোরাই মালের সাথে কুবের খাকেও পাইবেন। আমি এক্ষুনি যাচ্ছি। আসতাছে আমার খাঁচায় ধরা দিতে, শিকার নিজেই আসতাছে। স্যার, আজকে আপনার মতো পোশাক আমাকে পরালেন কেন বুঝতে পারলাম না। ঘিলু টাইট, বোঝো নাই? না, বুঝাইতাছি, আসো চল। আজ থেকে এই গোডাউনের সব কিছুর মালিক তুমি। এইখান থেকে মানুষ পড়লে তো বাঁচবো না। বাঁচবো না? তাহলে তোমারও বাঁচনের দরকার নাই। আরে এই মন থাকলে গেছে, চেনা যায় না। হ্যাঁ, চেনা যায়? হ যায়, একটু তো যায়। এইবার আর চেনা যায় না।
এসপি বলছি। এসপি সাহেব, আমি কুবের খা বুড়িগঙ্গা পাড়ের গোডাউন থেকে বলছি। জলদি আসেন, আমরা বাঁচান। আপনার ইন্সপেক্টর সালমা আমার খুন করতে আইছে। আপনি আমার বাঁচান, আমার বাঁচান, আমার বাঁচান। আমি এক্ষুনি আসছি। আইতাছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ঘিলু টাইট। তোকে আমি খুন করে ফেলবো। কি বিভৎস! তাকে হুমকি দিয়েছিলে খুন করার জন্য। আমি সব রিপোর্ট পেয়েছি। এই একটু আগে কুবের খান নিজে ফোন করে বলছিল তুমি তাকে খুন করতে এসেছো। এটা অ্যাক্সিডেন্ট নয়, ইটস এ মার্ডার, খুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার, অর্ডার। এই আদালত কুবের খাকে হত্যার অভিযোগে আসামি মিসেস সালমা হাসানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। ঘিলুটাইট না, না, ঘিলুটাইট না। ঘিলুটাইটের কুবের খা শেষ। এখন আমি আশরাফ খান। আমি এই জায়গায় আর নাই, অন্য জায়গায় নতুন ব্যবসা রান করাবো। মানি রান, এভরিথিং রান। আপা, কেন আপনি কুবের খাকে খুন করতে গেলেন? আমি তোকে খুন করিনি আসাদ, ও অ্যাক্সিডেন্টলি পড়ে মারা গেছে। তাহলে তাহলে এই কথা আপনি কোর্টে বললেন না কেন? যেমন করেই হোক শয়তানটা তো মরেছে, তাতেই আমি তৃপ্ত হয়েছি। আমার স্বামী নেই, সন্তান নেই, মুক্ত জীবনের স্মৃতি বয়ে বেড়ানোর চেয়ে এই জেলখানায় আল্লাহকে দেখে বাকি জীবনটা কাটিয়ে দেব। আপা, আমি একটু শান্তি চাই আসাদ। আমি একটু শান্তি চাই, শান্তি চাই। আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। আমাকে বাঁচাও। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কি হয়েছে? তোমাকে ওরা মারছে কেন? শুধু শুধু মারছে আপা, করিনি। আমাগো মায়ের খাইতে কোনো অন্যায় লাগে না, বুঝলি?
ছেড়ে দিন। এসব কি করছেন আপনি? স্যার, এই আপা না এলে ওই গুন্ডারা আমাকে মেরেই ফেলতো। ঠিক আছে, আমি ওদের বিচারের ব্যবস্থা করছি। সেন্ট্রি, ওদের হাসপাতালে নিয়ে যাও। আপা, কেন আপনি এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়ান? আপনার মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। জেলার সাহেব, অন্যায় আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার সেলে যান। আপা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। না না, তোমার জীবন বাঁচিয়েছেন আল্লাহ তাআলা। কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আল্লাহর কাছে করো, আল্লাহর কাছে করো। ম্যানেজার চাচা, আপনি? অনেক খোঁজ করে কিছুদিন আগে জানতে পারলাম তুমি জেল থেকে আর ছাড়া পাবে, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি তোমার বাড়িতে। বাড়ি? যে বাড়ি থেকে আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছিল, সেখানে আমি কোনোদিনই ফিরে যাব না। তুমি হয়তো জানো না, তোমার বাবা মারা গেছেন। মাস চারেক আগে মারা যাওয়ার সময় তোমার বাবা আমার হাত ধরে বলেছিল, সালমাকে বলিস আমায় মাফ করে দিতে, আর ও যেন এ বাড়িতে ফিরে আসে। বাবার শেষ ইচ্ছে পূরণ করা সন্তানের কর্তব্য মা। চলো মা, চলো। এত বড় সাহস যে একটা চাল চুলোহীন ছেলেকে বিয়ে করে তুমি আমার বাড়িতে ঢুকেছ? ওকে আমি ভালোবাসি বাবা,
তুমি বিয়ের অনুমতি দাওনি বলে আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি। এখন এসেছি তোমার কাছে দোয়া চাইতে। দোয়া তো অনেক দূরের কথা, আমি তোমাদের বিয়ে স্বীকার করি না। বিয়ে কোনো ছেলে খেলা নয় বাবা, বিয়ে একটা ধর্মীয় ও সামাজিক বন্ধন। এ বন্ধনকে তুমি অস্বীকার করো না। তাছাড়াও ও খুব ভালো ছেলে বাবা, এমএ পাশ করেছে। শুধু শিক্ষাই জীবনের সবকিছু নয়, তার সঙ্গে চাই ধন সম্পদ বংশমর্যাদা আভিজাত্য, যা তার কিছুই নেই। ওই রকম একটা বিত্তহীন ছেলে আমার বাড়ির চাকর হবার উপযুক্ত নয়। তুমি আমার স্বামীকে অপমান করছো। অপমান? ওই রকম একটা গরিব হাড় হাবাতে ছেলের এমন কি মান আছে যে আমি তাকে অপমান করব? ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো। যাবে বাবা, আমার সাথে যাবে। যে বাড়িতে আমার স্বামীর অমর্যাদা হয় সে বাড়িতে আর এক মুহূর্ত নয়। সালমা, যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি কোনোদিন আমার স্বামীকে তার যথাযোগ্য মর্যাদা দিতে পারো তবে সেদিনই ফিরে আসবো, তার আগে নয়। এ বাড়ি থেকে যাবার আগে তুমিও শুনে যাও, আজ থেকে আমি মনে করব আমি নিঃসন্তান, আর আমার সমস্ত ধন সম্পদ থেকে তোমাকে আমি ত্যায্য করলাম। মা, চলো মা। সেদিন দুপুর বেলা তোমার বাবার স্ট্রোক করে, ডাক্তার ডাকার সময় পাইনি। ওই যে ওই ডিভানের ওপর মা। না না না, ডাক্তার দেখে কোনো লাভ নেই সিরাজ, আমার যাবার সময় হয়ে গেছে। তোর কাছে একটা অনুরোধ করছি, তুই আমার মেয়ে আর জামাইকে ফিরিয়ে আনিস, আর ওদের বলিস আমি ওদের ক্ষমা করে দিয়েছি, ওরাও যেন আমাকে ক্ষমা করে দেয়। হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কথা আমি রেখেছি, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। ম্যানেজার স্যার, আমাদের চলো। প্রায় 262 একর জমির ওপরে এই চিংড়ি মাছের প্রজেক্ট। কত পোনা চাষ করা হয়? এইবার 20 লাখ পোনা ছেড়েছি। প্রজেক্টের ফাইলটা দিয়ে দেবেন, আমি দেখব। ফাইল রেডি আছে, এই নিন। তোমার দেখে যাওয়া মিল এখন আরো বড় হয়েছে। 2 শিফটে প্রায় 1000 শ্রমিক কাজ করছে। 1000 নিটিং মেশিন আছে। গ্রস প্রোডাকশনের আয় ব্যয়ের হিসাব সব এই ফাইলে আছে। ধরো, চলো মা। $632 বিঘা জমি বেড়ে এখন প্রায়
900 বিঘা হয়েছে, সবই বর্গা দেয়া হয়েছে। অর্ধেক ফসল চাষিরা নেয়, অর্ধেক আমাদের দেয়। কত বছর ধরে চাষ করছো তোমরা? আমরা কেউ 30 বছর, কেউ 20 বছর। আজ থেকে ফসলের 12 আনা মালিকানা তোমাদের। বুঝতে পারোনি তো? আগে অর্ধেক ফসল নিতে, এখন 3 ভাগ নেবে। তোমাদের মালিক 1 ভাগ বাড়িয়ে দিলেন। জয় হোক মালিক, আজ থেকে আপনি আমাদের রানীমা। ওঠো, মানুষের কাছে মাথা উঁচু করতে নেই, তোমরা মাথা উঁচু করে চলবে। যদি কারো কাছে মাথা নিচু করো তবে সে আল্লাহর কাছে। যা কাজ করে। রানীমা 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 রানীমা। এই শিপইয়ার্ডটাও তোমাদের। এরা কারা? মানপুরার আশরাফ খানের গুন্ডার দল। সাহেব মারা যাওয়ার পর জোর করে আমাদের এখান দিয়ে নদী পথে স্মাগলিং করে। স্মাগলিং করে? আপনারা কিছু বলেন না? বলতে গেলে অপমানিত হতে হয়। আশরাফ খান শুধু মনপুরায় নয়, আশেপাশে 10 গ্রামে তার মতো শক্তিশালী বদমাইশ আর কেউ নেই। ওদিকে যেও না মা। তোর এই গলাটা আমি চিরজীবনের জন্য রোধ করে দেব। আমাকে মারবেন না প্লিজ। তোদের মতো বদমাশদের মারবো না, পুলিশে দেব। আমাকে পুলিশে দেবেন না, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিতে পারি এক শর্তে, যদি তোরা এসব দেশদ্রোহী অন্যায় কাজ ছেড়ে সৎ কাজে নিজেদের শক্তিকে নিয়োগ করিস। সৎ কাজ আমাদের কে দেবে? আমি দেব, আমি তোদের সবাইকে কাজ দেব। ভালো কাজ পেলে আমরা আর কোনোদিন খারাপ কাজ করব না, এই আল্লাহর পাকে শপথ করছি। তাহলে ওই পাপের মাল সব জ্বালিয়ে দে। কি বললা চেয়ারম্যান? আমার 5 লাখ টাকার চোরাই মাল জ্বালায় দিতে? হ্যাঁ, কে জ্বালায় দিতে? রানীমা। রানীমা আর তোমার লোকেরাও তোমার পাপের পথ ছেড়ে ওই রানীমার দলে যোগ দিয়েছে। হ্যাঁ, সে কি আমার চেয়েও বড় পাপী? আর ওই চেয়ারম্যান, সে কি আমার চাইতেও বেশি পাপ করেছে যে সব তার দলে যোগ দিয়েছে? না, সে তোমার চেয়েও বেশি পুণ্য করেছে, আর তাই সবাই রানীমাকে মায়ের মতো ভালোবাসে। ভালোবাসে? সবার ভালোবাসা সে পাইলো কেমনে? হ্যাঁ, আরে ওই বেটি এত শক্তি কই পাইলো
যে সব পাপ ধ্বংস করে দিল? রানীমা তার এলাকার সমস্ত অভাব দূর করে দিয়েছে এবং সেই অভাবের সাথে সাথে ওদের জীবন থেকে পাপও বিদায় নিয়েছে। পাপ বাপেরও সারে না। ওই এলাকার লোকজন ব্যবসা বাণিজ্য করে কোথায়? কুসুমপুর হাটে। আর ওই হাট আমি ডাকে নিছি। ওরা মাল বানাইবো, ফসল ফলাইবো, কিন্তু আমার হাটে আনতে পারবো না, না খায় মরবো সব। আর তখন আমি মানি রান করাইয়া আবার ওগো আমার পথে রান করাবো। মানি রান, এভরিথিং রান। কি বললি? তোমরা তোমাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছো না? আমাদের এলাকায় যত ফসল আমরা ফলাই সব কুসুমপুর হাটে নিয়ে বিক্রি করি। সেই হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় যায়। কিন্তু কিন্তু কি? আমাদের ফসল নিয়ে হাটে যেতে দিচ্ছে না। সে ফসল বিক্রি করতেও দিচ্ছে না। কে? আশরাফ খান। সেই হাট ডাকে নিয়েছিল। অসম্ভব। হাট হলো সরকারের, সরকার থেকে সেই ইজারা নিয়েছে, কিন্তু মালিক সে নয়। তার কোনো অধিকার নেই হাটে মাল নেওয়া বন্ধ করে দেয়ার। শয়তান লোকেরা আইন মানে না মা। ওর দলের লোকেরা পাপ পথ ছেড়ে দিয়েছিল বলেই ও এই পথ ধরেছে ওদের আবার ফিরিয়ে নেয়ার জন্য। চাচা, অন্যায়কারীর কোনো শক্তি নেই কোনো ন্যায়ের লোককে অন্যায় পথে টেনে নিয়ে যায়। তোমরা ভাববে না আমি তোমাদের জন্য আইনের ব্যবস্থা করছি। হ্যালো। সবাই আমাকে রানীমা বলে। আর আমাকে বলে আশরাফ খান। মানি রান, এভরিথিং রান, বাট নোবডি ক্যান রান এগেইনস্ট আশরাফ খান। আশরাফ খান, অন্যায় ঠিকাদারি করে যে মানি আপনি অর্জন করেছেন তা আপনার জীবনকে পাপের দিকে রান করাচ্ছে। হে মহারানী, পাপ আমি করি না, পাপ আমি করাই। পাপ যে করে আর যে করায় দুজনেই পাপের সমান অংশীদার। এখনো সময় আছে, আপনি এই পথ ছেড়ে দিন। আমার কথা ভাবনের দরকার নাই, তুমি তোমার কথা ভাবো। আমার মাল জ্বালাইয়া দিছ, তুমি আমার দলে লোক ভাগাইয়া নিছ, এইবার আমি ওগো ভাতে মারবো। মূর্খরা জেগে থেকেও স্বপ্ন দেখে, কিন্তু সে স্বপ্ন সত্যি হয় না। আশরাফ খান, আপনাকে আমি ভেবেছিলাম অতি চালাক চতুর, কিন্তু দেখছি প্রচন্ড মূর্খ আপনি। মহারানী, এত জোরে চেঁচাবেন না। জোরে চেঁচাবার সময় এখনো আসেনি। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, পাপের পথ ছেড়ে না দিলে গলা ফাটিয়ে চিৎকার করেও আপনি বাঁচতে পারবেন না। যে আইনের পথে আপনি বাধার সৃষ্টি করেছেন সে আইন দিয়েই আপনার কথা থামিয়ে দেব। নিন, কথা বলুন। হ্যালো, আমি পুলিশ ইন্সপেক্টর আলী আসাদ বলছি। সালাম আলাইকুম ওসি সাহেব। শরীরটা কেমন আছে? ভালো তো? মনটা ভালো? শুনুন মিস্টার আশরাফ খান, হাটে যদি মানুষের কেনা বেচায় আপনার লোকেরা কোনো বাধা সৃষ্টি করে তবে আমি আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। ওই হাট আমি ডাকে নিছি, ওই হাটের উপর সম্পূর্ণ অধিকার আমার। মানুষের অধিকারকে খর্ব করার কোনো রাইট সরকার আপনাকে দেয়নি। থ্যাংক ইউ আসাদ, থ্যাংক ইউ। তুমি যে থানায় আমি জানতাম না। আমিও জানতাম না যে আপনি ছাড়া পেয়েছেন। আমি গত বছর ওসি হয়ে এলাকায় এসেছি। আশরাফ খান সম্বন্ধে আমি অনেক রিপোর্ট পাই, কিন্তু প্রমাণের অভাবে তাকে ধরতে পারিনি। আপনি যখন এসেছেন আমার শক্তি আমি নতুন করে পেয়েছি। আজ থেকে তার কোনো পাপ কাজ আমি হতে দেব না। থ্যাংক ইউ। আইনের উপর আমার সে বিশ্বাস চিরকাল ছিল এবং আছে। আপা, খোকার আর কোনো খোঁজ পাননি? সরি, আমি আপনার মনে দুঃখ দিলাম। এ দুঃখ তো আমার চিরজীবনের সাথে। তুমি আর নতুন করে কি দেবে? খোকাকে আমি আজও খুঁজে পাইনি। জানি না খোকা কেমন আছে, কোথায় আছে। মা, মাগো, কাল থেকে তুমি কিছুই মুখে দাওনি। আনু ভাইয়ের ছবি নিয়ে সারা দিন রাত খোকাকে খুঁজে বেরিয়েছ।
একটুও বিশ্রাম নাওনি। এসো, এখন এসো, একটু খেয়ে নেবে। চাচা, খোকার খোঁজ না পাওয়া পর্যন্ত আমার মুখে কিছুই ঢুকবে না। মা, আমার তো সব আশা চলে গিয়েছিল। আমি চাচাকে পেয়ে, খোকার বেঁচে থাকার কথা শুনে আমি আশার আলো দেখতে পেয়েছিলাম, কিন্তু কত জায়গায় খোঁজ করলাম, কেউ কিছু বলতে পারলো না। আশা নিয়েই জীবন মা, আশা ছাড়তে নেই। আনু ভাইয়ের ছবি নিয়ে আমি আরো লোক পাঠিয়েছি গ্রামের কোনায় কোনায়। সে কোথায় ছিল সে খোঁজ পাওয়া গেলে খোকারও খোঁজ পাওয়া যাবে। আছে আছে হুজুর, খবর আছে। ওই যে ভূতের দ্বীপ, ওই দ্বীপে ধোঁয়া দেখছি। ভূতের দ্বীপে ধোঁয়া? তুমি কোর্টে বলেছিলে তোমার ইজ্জত আমি নিতে চেয়েছিলাম। আজ তোমাকে বোঝাবো ইজ্জত নেয়া কাকে বলে। আজ যখন এখান থেকে বের হবে তখন তুমি সত্যি বলতে পারবে রাজু তোমার ইজ্জত দিয়েছে। ওকে ছেড়ে দাও। না, আজ আমি কারো কথা মানবো না। নারীর ইজ্জত পুরুষের কাছে সবচেয়ে বড় পবিত্র আমানত, আর সেই পবিত্রতায় হাত দিয়েছিস। কাকে আপনি নারী বলছেন? ও একটা নারী নামের কলঙ্কিনী, অহংকারী, একটা ছলনাময়ী। ছলনাময়ী হলেও সে নারী, কলঙ্কিনী হলেও সে নারী। নারী সে নারী। যে নারীর গর্ভে তোমার মতো মানুষের জন্ম হয়, যে নারী মায়া মমতায় তোমাদের মতো পুরুষকে বড় করে তোলে, সেই নারীর ইজ্জত লুণ্ঠন করতে এসেছিস তুই আমার এলাকায়। আমি কোনো এলাকা বুঝি না, আমি কোনো নারী বুঝি না, আমি বুঝি শুধু আমার প্রতিশোধ। সেই প্রতিশোধ আজ আমি নেবই। নারীর ইজ্জত লুণ্ঠনকারী শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না না, ওকে আপনি মারবেন না, ওকে আপনি মারবেন না। ও আমার সাথে যে ব্যবহার করছে সেই ব্যবহারেরই যোগ্য আমি। ভরা আদালতে আমি ওর নামে মিথ্যে কলঙ্ক আরোপ করেছি যে ও আমার ইজ্জত দিতে চেয়েছিল। এত বড় মিথ্যে কলঙ্ক কেন দিয়েছো তুমি? ওকে বাঁচাতে আমার ড্যাডি বলেছিলেন ওর নামে আদালতে মিথ্যে সাক্ষী না দিলে ওরা রাজুকে মেরে ফেলবে। রাজুর জীবন বাঁচাতে আমি ওর নামে মিথ্যে বলেছি। আমি ওর বোনকে ভেঙে তছনছ করে দিয়েছি। সেই জন্যই রাজু আমায়, রাজু রাজু তুমি আমায় মারো, মেরে তোমার অপমানের প্রতিশোধ নাও। মারো 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 আমাকে, মারো মারো আমাকে। সুমি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো? তাহলে কোনো শক্তি তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের বিয়ে হবে। বলো, তোমার বাবার নাম কি? আশরাফ খান। আরে মারামারির জন্য দল আছে, আমার দলের আমি কইয়া দিব, ওই শালার বাচ্চারে খতম করে দিব। আমার এখন টাইম নাই, বাঁশখালীতে জাহাজ ভিড়ছে, আসি। দাঁড়াও, আমার নাকের ডগায় বিয়ের রাঙামূলো ঝুলিয়ে তুমি আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছো। আর না, এবার বিয়ের তারিখ পাকা না হলে বাঁশখালীর সমস্ত মালের খবর পুলিশ টের পেয়ে যাবে। থামো
মাইয়া পুলিশের ধমকে আমার দেখাইও না। তোমার যেমন ক্ষমতা আছে আমার তেমন লোকবল আছে, দেখাই না। যদি দেখতে চাও তাহলে আমার লোকবল দিয়া। কি হলো, আঙ্গুল দেখাচ্ছ কেন? আঙ্গুল না, দোস্ত দেখে খারাপ কথাটা কইলাম না। যাক ওইসব কথা, বাঁশখালীর কাম শেষ কইরাই আমি বিয়ার কাম শেষ করুম, কথা দিলাম। ও বাবা, কথা দিয়ে গেল। বাঁশখালীর এক্স চেয়ারম্যান আমি, আমাকে আঙ্গুল দেখায়, লোকবল দেখায়। আরে বেটা, বাঁশ কত প্রকার ও কি কি এবার আমি তোকে বুঝিয়ে দেব। তাহলে আমার বিয়ে হবে না ড্যাডি? আরে চুপ কর ড্যাডির বাচ্চা। একটা মেয়েকে প্রেম করে গলায় ঝোলাতে পারিস না, তার আবার বিয়ের শখ। তুই এই বাড়িতে? চুপ! আসুন আসুন রানীমা, বসুন। রানীমা? রানীমা, উনি আমার আঙ্কেল। আপনি বসুন রানীমা, আমি ড্যাডিকে খবর দিচ্ছি। তোমার ড্যাডি তো বাড়িতে নেই, বাঁশখালী গেছে, ফিরতে দেরি হবে। উনি কবে ফিরবেন? কাল সকালে চলে আসবে। কিন্তু আপনার কি প্রয়োজন রানীমা? প্রয়োজনের কথাটা আমি ওনাকেই বলতে এসেছিলাম, তবু আপনাকে বলে চাই, সুমি ও রাজু দুইজন পরিণত বয়স্ক ছেলে মেয়ে, দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। কিন্তু রানীমা, আমার ছেলে আশিকের সাথে ওর বিয়ের সব ঠিক হয়ে গেছে। যেখানে মেয়ের মত নেই সেখানে বিয়ে হতে পারে না। কিন্তু একটা পথের ফকির। শুধু ফকির নয় রানীমা, ওর জীবনের সবচেয়ে বড় দোষ ওর জন্মের কোনো ঠিক ঠিকানা নেই। এক মালির কাছে মানুষ যে সব সময় বলে বেড়াতো ওই ছেলে তার কাছে রাখা একটা আমানত। আসলে কোনো পাপের ফসল রানীমা, জারজ জারজ বাপমার ঠিক ঠিকানা নেই। রাস্তায় পড়েছিল, নেহায় দয়া করে তুলে এনেছে। একটা নাম ঠিকানাবিহীন পিতৃ পরিচয়হীন ছেলের সাথে তো আর সুমির মতো মেয়ের বিয়ে দেওয়া যায় না। একটা গরিব ছেলেকে সুমির স্বামী হিসেবে কিছুতেই মেনে নেওয়া যায় না। তোমার এত বড় সাহস যে একটা চাল চুলোহীন ছেলেকে বিয়ে করে তুমি আমার বাড়িতে ঢুকেছ? ওই রকম একটা বিত্তহীন ছেলে আমার বাড়ির চাকর হবার উপযুক্ত নয়। আপনিই বলুন, কি পরিচয় দেবে, কি বলবে যখন সমাজের লোক জানতে চাইবে সুমির স্বামীকে, তার বাবাকে, মাকে? বলবে ওর মা আমি। রাজু আমার ছেলে, তাহলে তো আর কোনো প্রশ্ন উঠবে না সমাজে। আপনার ছেলে? হ্যাঁ, পথের ফকির বলে তোমার আপত্তি ছিল, এখন আর সে আপত্তি থাকবে না। আমার বিষয় সম্পত্তি সম্বন্ধে তোমার যদি কোনো ধারণা না থেকে থাকে তবে তোমার বাবাকে জিজ্ঞেস করে জেনে আমি নিও। জানি রানীমা, কিন্তু কোনো কিন্তু নেই। রাজুর সাথে সুমির বিয়ে হবে। ওর বাবা এলে আমার প্রস্তাবটা জানিয়ে হ্যাঁ সূচক সম্মতিটা নিয়ে নেবেন। চলো রাজু। মা, বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে, ভয় নেই। ওরা জেনে গেছে তুমি আমার হবু পুত্রবধূ, তোমার কোনো ক্ষতি করার সাহস কারো হবে না। চলো মা। সুমিকে আমি হাত ছাড়া হতে দেব না, আজ ওকে আমি নষ্ট করে দেব। না বেটা না, সুমির গায়ে হাত দিলে তোর হাত আমার হাত, আমাদের পুরো দেহ কেটে টুকরো টুকরো করে ফাঁসিয়ে দেয়া হবে। রানীমাকে তুই চিনিস না, আমি চিনি। তাহলে কি সুমি আমাদের হাত ছাড়া হয়ে যাবে ড্যাড? না না না, তা হবে না। সুমিকে বউ করতে হলে ওই নাটের গুরুটাকে শেষ করতে হবে, রানীমাকেই শেষ করতে হবে।
খোকা, কে জানে তুই কোথায় আছিস, কেমন আছিস। আমার মন যে তোর জন্য হাহাকার করে বাবা। একবার তোর মুখে মা ডাক শুনতে চায়। মা, হ্যাঁ, মন ভরে কানায় কানায়, বুক ভরে তোরি ছোঁয়ায়। মা, আপনার চোখে পানি। হ্যাঁ, বাবা, ও কিছু না। সিরাজ দাদু বলল আপনি আমায় ডেকেছেন। ও হ্যাঁ, তোমার জন্য টেক্সটাইল মিলে আমি একটা চাকরি ঠিক করেছি। বিয়ে করবে, সংসার হবে, একটা কাজ তো তোমাকে করতে হবে। আমিও তো বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনের কথা বলার আগে আপনি বুঝে নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যা, ম্যানেজার সাহেবের সাথে দেখা করো। আচ্ছা। রাজু, চেয়ারম্যান সাহেব, গুলি মিস হয়ে গেছে। কি বলছিস তুই? গুলি মিস হয়ে গেছে? হ্যাঁ, রাজুর গায়ে গুলি লেগেছে। রানীমার গায়ে গুলি লাগে নাই, মিস করছস, কিন্তু আমার মিস নাই। ইয়া ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কিরকম? যে গুলি লেগেছিল তা অপারেশন করে বের করা হয়েছে। রক্তক্ষরণ যা হয়েছিল তাও রক্ত দিয়ে পূরণ করা হয়েছে। সব ইনজুরি রিপেয়ার করা হয়েছে। কিন্তু 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 কি ডাক্তার সাহেব? অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া করে রোগীকে অজ্ঞান করা হয়েছিল, সেই জ্ঞান এখনো ফেরেনি। কি বলছেন আপনি? এরকম ঘটনা লাখে দু একটা হয়, তবে আপনি ভাববেন না। রোগীকে এখন পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে। আমি একজন বড় অ্যানেস্থেটিস্টকে খবর দিচ্ছি। না না, আমার জন্য রাজুর জীবন যাবে, এ হতে পারে না। আমি ওকে একবার দেখবো, আমি ওকে একবার দেখবো। রাজু, তুই আমায় মা ডেকেছিলি। সন্তান হারা মায়ের জীবনে তোর মা ডাক আমার বুক শান্তিতে ভরে গিয়েছিল। সে তুই আমার জন্য মরতে পারিস না রাজু। রাজু, তুই জেগে ওঠ বাবা, তুই জেগে ওঠ। মা, আল্লাহ, তোমার হাজার শুকর। আপনি কি কাউকে দেখেননি? না স্যার, আমি কাউকে দেখিনি, তবে গুলি যে আমাকে লক্ষ্য করে করা হয়েছিল এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত। রাজু যদি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিত, তবে গুলিটা রাজুর গায়ে না লেগে আমার গায়ে লাগতো। ঠিক আছে আপা, রাজু তো এখন অনেকটা সুস্থ। আমি ওর সাথে কথা বলে ইনভেস্টিগেশন শুরু করছি। বেশ, তুমি যা ভালো মনে করো করো। আমি এখন আসি আপা, আসসালামু আলাইকুম।
শুক্রবার আমার ছেলে আশিকের সাথে আশরাফ খানের মেয়ে সুমির বিয়ের ব্যবস্থা আমি করেছি, কিন্তু আশরাফ খানের উপর আমার বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে পাল্টি মারতে পারে, আর রানীমা খবর পেলে বাধা দিতে আসবে। তুমি এই এলাকার দুর্ধর্ষ গানম্যান, আর তোমার দলের লোকের ক্ষমতাও অনেক। তাই আমি তোমাকে ভাড়া করতে এসেছি। আমি টাকার গোলাম, টাকা যে দেবে তারও গোলাম আমি। তুমি যাও, বিয়ের আয়োজন করো। দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যে তোমার ছেলের সাথে সুমির বিয়ের বাধা দেয়। রাজু, 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 রাজু তো ঘরে নেই রানীমা, কবরস্থানে গেছে। এই শরীর নিয়ে কবরস্থানে গেছে? নিষেধ করেছিলাম, বলল এখন সে সম্পূর্ণ সুস্থ। না না, এই অবস্থায় কবরস্থানে যেতে দেওয়া ঠিক হয়নি। কোন কবরস্থানে গেছে? রাজু, তুমি এই কবরে আগরবাতি জ্বেলে দিচ্ছ কেন? রানীমা, এটা আমার দাদুর কবর। তোমার দাদুর কবর? কে তোমায় বলেছে? সুমি জেনেছিল তার বাবার কাছে, আমি জেনেছি সুমির কাছে। আমার দাদুকে এক শয়তান গাড়ি চাপা দিয়ে মেরেছে। তোমার দাদুর নাম কি? আমি তো দাদু বলেই ডাকি, কোনো নাম জানি না, কারণ তার কোনো স্মৃতি ছিল না। ছোটবেলা থেকে আমি ওনার কাছেই মানুষ। খোকা, কে তুই? তুই আমার হারিয়ে যাওয়া খোকা, আমার খোকা। আলু চাচা ট্রেন থেকে তোকে নিয়ে পানিতে পড়ে গিয়েছিল। আনু চাচা? হ্যাঁ, তো দাদু গাড়িতে চাপা পড়ে মারা যাবার আগে আমায় বলে গিয়েছিল তুই তুই বেঁচে আছিস। হায়, আমার বুকে হায়, আমি তোর মা, আমি তোর মা। মা, খোকা, মন ভরে কানায় কানায়, বুক ভরে তরি মন ভরে কানায় কানায়। ওস্তাদ, এই দেখ কালা, আমি আমার মাকে ফিরে পেয়েছি। মা? হ্যাঁ, রাজু আমার হারিয়ে যাওয়া খোকা। আপনি তো খোকারে পাইছেন, কিন্তু সুমি আপা হারিয়ে যাইতেছে। তার বাবা আগামী শুক্রবার সুমি আপার বিয়া দিতেছে চেয়ারম্যানের ছেলের সাথে। বিয়ে শুক্রবার ঠিকই হবে, তবে চেয়ারম্যানের ছেলের সাথে নয়, আমার ছেলে রাজুর সাথে। এই জলদি কর, দেখো দেখি। এই যে আসুন আসুন, মেহমানরা সব আসতে শুরু করে দিয়েছে। হ্যালো, কে? দোস্ত, আসসালামু আলাইকুম। আরে দূর, তোমাকে নয়, মেহমান আসছে, ওদের সালাম দিয়েছি। তোমার মাল সব ঠিকঠাক? হ্যাঁ দোস্ত, তোমার চেষ্টায় সব মাল ঠিক মতো পাইছি। এখন মাল বোটে উঠাইতাছি। কাজী সাহেব কি আইছে? না,
কাজী এখনো আসেনি। তা তুমি কখন আসছো? কাজী আসলে তুমি নাম লেখা রেডি করো, আমি মাল গোডাউনে রাখাই আসতেছি। হ্যাঁ, মনে হয় কোনো বেআইনি কাজ হচ্ছে। এই বোট ঘোরাও। জলদি বোট ঘোরা, জলদি ঘোরা। পুলিশ খবর করে গেল, এই হারামজাদার বাচ্চারা। তুমি ট্রলার চেক করো, আমি ওদেরকে দেখছি। যাও। এই লাগাও লাগাও লাগাও, শালা চোরা চালানি করো। এইবারের মতো বেঁচে গেছি। চল চল জলদি, ঘোরা। বল বাচ্চা, কি মাল ছিল? কেনা নিয়ে পালায় গেল? না কইলে মুখের মধ্যে লাঠি ঢুকাই দেবো। কইতাছি স্যার, কইতাছি। কোন দিকে গেল? হ্যাঁ বলো। স্যার, সব খবর বাইর করছি। ট্রলারটা করিম ব্যাপারী, সোনা পাচার হচ্ছিল, সোনাগুলো নিয়ে গেছে আশরাফ খান। আশরাফ খান, এইবার তোকে আমি ছাড়বো না। আরে 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 কাজী সাহেব, আসুন আসুন, এত দেরি করলেন কেন? শিগগির শিগগির খাতাপত্র বের করুন, যান। চাচা, সুমি আপা বিয়ের কাপড় পরছে না। লাগবে না, বিয়ের কাপড় লাগবে না, যা পরা আছে তাতেই চলবে। যা। তা কনের বাপ কোথায়? জাহান্নামে। আপনি লেখালেখি শুরু করুন, টাইম মতো চলে আসবে। গুলি না গুলি না, আতশবাজি, গান বাজে না, এমন মজা হয় না গায়ে শোনার গায়ে না, এমন মজা হয় না গায়ে শোনার গায়ে না। খুকু মনির বিয়ে হবে, বাজবে কত বাজে না। আমার দোস্ত বাজনা পাঠিয়ে দিয়েছে, নিন এবার নাম লেখা শুরু করুন। আচ্ছা, পাত্রের নাম কি? রাজীব চৌধুরী ওরফে রাজু, পিতা মৃত হাসান চৌধুরী। রানীমা, লিখুন কাজী সাহেব, এমন করে রাজুর নাম লিখুন যাতে সুমির বুক থেকে কেউ সেই নাম কোনোদিন মুছে দিতে না পারে। ড্যাডি, চেয়ারম্যান, আপনাকে আমি বলেছিলাম রাজু ও সুমি দুজন দুজনকে ভালোবাসে, কোন শক্তি সে ভালোবাসাকে ভাঙতে পারবে না। বলেছিলেন, আমি শুনেছি, এবং সেই অনুযায়ী আপনার শক্তি ভেঙে চুরমার করে দেবার ইন্তজামও তৈরি। রানীমা, রানীমা, মাত্র দুজন বডিগার্ড দিয়ে আপনার ওই পুরো বডি গার্ড করতে পারবেন না। তাকিয়ে দেখুন, আমার লোক আপনার চারদিকে। আরে 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 করু কি? ওই বন্দুকের গুলি ফোটালে সরকারকে হিসেব দিতে হবে, কারণ বন্দুকগুলো তো লাইসেন্স করা, আর গুলিও হিসেব করা। আর আমার লোকের কাছে যে বন্দুকগুলো আছে তার লাইসেন্সও নেই, গুলিরও হিসেব দিতে হবে না, কাজে গুলি ফুটিও না। জীবনের নিরাপত্তার জন্য বন্দুক, সেই জীবন যদি হুমকির সম্মুখীন হয় তবে এই বন্দুকের গুলি ফুটবে। চেয়ারম্যান, ফোটাবার আগেই আপনি ফুটো হয়ে যাবেন। ওই লালু,
লালু, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? রানীমাকে বল এখান থেকে চলে যেতে, আর যদি না যায় তাহলে গুলি করে শেষ করে দে। জেলখানায় আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, আমি তা ভুলিনি। লালু, তোর কৃতজ্ঞতা বোধ দেখে খুশি হয়েছি। লালু, তুই পার্টি বদল করেছিস? হ্যাঁ, এবার রানীমার ছেলের সাথে সমীর বিয়ে হবে। কেউ বাধা দিলে আমার গুলি তার শিরা ছিদ্র করে দেবে। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন, আমি মেয়েকে সাজিয়ে আনছি। মেয়েরা এসো। শুনে রানীমা, রানীমা, কাপড় পরে নাও মা, রাজুর সাথেই তোমার বিয়ে হবে। মা, মানিরাম করছিল দোস্ত, আমি খপ করে ধরে ফেলাইছি। এইবার বিয়ার কামটা শুন। ইন্সপেক্টর সালমা, আশরাফ খান, পার্টি বদল করা ছাড়া আর কোনো উপায় নাই। দোস্ত, রানীমা জোর করে তার ছেলের সাথে সুমির বিয়ে দিচ্ছে। তুমি একটা রানীমা যা করতেছে তাই ঠিক। রানীমার পোলার লগে আমার মায়ের বিয়া হবে। আসো মামুনি, তোমার বিয়ে আমি নিজে থাইকা দিব। দোস্ত করা, রানীমার পোলার লগেই আমার মায়ের বিয়া হবে। হ্যাঁ, আসো। লেখেন লেখেন কাজী সাহেব, লেখেন। জি। আর ঘিলু কি টাইট? জি। ঘিলু টাইট? লেখা শেষ, এবার যান বিয়ার এজেন্ট নিয়ে আসেন। ঘিলু টাইট সিনা ফালাইছে। আরে কারে কি বলতেছেন? আমি তো কুবের খানা। আমার স্বামীর হত্যাকারীকে আমি কিছুতেই ভুলতে পারি না। কুবের খা, তুই আমার স্বামীকে খুন করেছিস, তুই আমার সন্তানকে আমার বুক ছাড়া করেছিস, তুই আমাকে খুনি বানিয়ে 14 বছর জেল খাটিয়েছিস। হ্যাঁ, তোরে 14 বছর জেল খাটাইছি, তোর স্বামীরে খুন করছি, আজ তোরে দুনিয়া ছাড়া করুম।
কোথায় যাচ্ছ চেয়ারম্যান? আমি না, আমি না। বল আশরাফ খান কোথায়? জানি না। মাফ করে দেন, আমারে মাফ করে দেন। তোর এক জীবনে তুই যত অপরাধ করেছিস তার কোনো মাপ হয় না। আইন নিজের হাতে নেবেন না, ওকে আমার হাতে তুলে দিন। আপা, আপনি মানুষ খুন করলেন? মানুষ? কে মানুষ? আমি তো মানুষ খুন করিনি, আমি একটা জানোয়ারকে খুন করেছি। এই এলাকার দুর্ধর্ষ স্মাগলার কালোবাজারি খুনি আশরাফ খান ওরফে কুবের খাঁকে আমি খতম করেছি। কুবের খা? হ্যাঁ, দেখো, ভালো করে দেখো আমি কাকে খতম করেছি। তাই তো? এই সেই কুবের খাঁ যে আমার স্বামীকে খুন করেছিল তার স্মাগলিং এর খবর প্রকাশ করে দেওয়ার জন্য, যাকে খুন করার অপরাধে আমি 14 বছর জেল খেটেছি। এই সেই কুবের খাঁ এই লোককে হত্যার অপরাধে আমার জীবন থেকে 14টি বছর হারিয়ে গেছে কারাগারের অন্ধকারে। আমার স্বামী, আমার সন্তান আলী আসাদ, একই অপরাধের জন্য তোমার আইন কি আমাকে দুবার শাস্তি দিতে পারে? বলো। তবু আইনকে আমি শ্রদ্ধা করি। আমাকে অ্যারেস্ট করো ভাই। Arrest me. Arrest me. Arrest me, officer.